বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্ন পূরণ করবেন শুভেন্দু অধিকারী, বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য যে 7 বছর অসুস্থ হয়ে গেলেন তার একটা মাত্রই কারণ, যেটা উনি চেয়েছিলেন যে আর কিছু না হোক, আমি রাজ্যটাকে এগিয়ে নিয়ে চলবো। কারণ এ রাজ্যের ছেলেপিলেদের যেন, পরবর্তী প্রজন্মদের যেন আর অন্য রাজ্যে যেতে না হয়, এখানেই সেই গঠনটা আমি গড়ে তুলব। সেই ভাবনা থেকেই সিঙ্গুর, সেই ভাবনা থেকেই নন্দীগ্রাম। মনে হয় শুভেন্দু অধিকারী তার অপূর্ণতা পূরণ করতে পারবেন? উনি নিজেই বলেছেন আমি ফিরিয়ে আনবই, মানে এখানে ইন্ডাস্ট্রি এবং নতুন প্রজন্মের ভবিষ্যৎ যাতে একেবারে সুরক্ষিত হয় তার চেষ্টা আমি করব। এখানেই প্রশ্ন যে বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্পায়ন করার চেষ্টা, সেই চেষ্টাই তো তার কার্যত বুমেরাং হয়ে গেল। মানে ভোটের জয় পরাজয়টা যদি প্রেক্ষিত ধরি, তা সেই অপূর্ণতা শুভেন্দু অধিকারীকে পূরণ করতে পারবেন বলে বিশ্বাস করেন? আমার মনে হয় পারবেন, কারণ উনি একটা অদ্ভুত মানে কি বলবো, যেটা একটা মানে জেদি মনোভাব, যে এটা আমাকে করতেই হবে রাজ্যের এর জন্য। আমি যতটুকু বুঝেছি, আমি রাজনীতির মাঠ প্যাচে তো কখনো যাইনি, কিন্তু আমি যতটুকু আমার দেখে মনে হয়েছে উনি পারবেন। কারখানায় গেটে তালা লাগালে যেতে হবে হাজতে। সিন্ডিকেট বা কাটমানির কথা জানতে পারলেই ভেঙে গুঁড়িয়ে দেব। মেজিয়ায় শ্যাম স্টিলের সম্প্রসারিত ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। সময় করে কারখানার ভেতরটা দেখে যান। শুভেন্দু অধিকারী কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। কোনো গুন্ডাগর্দি চলবে না, নো সিন্ডিকেট, নো কাটমানি, নো উসুলি। জানতে পারলেই ভেঙে গুড়িয়ে দেবো। 7 দিনের মধ্যে রাজ্যে তৈরি হলো জোড়া শিল্পের জমি। ডানকুনিতে লাক্সকোজির পর শুক্রবার মেজিয়ায় শ্যাম স্টিলের সম্প্রসারিত ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। শিল্পপতিদের রাজ্যে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। আশ্বস্ত করলেন সরকার সব রকমভাবে তাদের পাশে থাকবে। এই অনুষ্ঠানে শিল্পপতিদের কাছে বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশি দুষ্কৃতীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আইন শৃঙ্খলাকে ঠিক করতে হবে, গুন্ডা দমন আইন। কারখানার গেটে তালা লাগালে আপনাকে হাজতের ভিতরে থাকতে হবে। কারখানায় এসে গেটে ভেঙে দিয়ে গেলে 3 গুণ আদায় করব। বাঁকুড়ার মেজিয়ায় প্লান্ট সম্প্রসারণ করছে শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিজ। সূত্রের খবর, বিনিয়োগের পরিমাণ 15,000 কোটি টাকা। এবারে যদি সরকারটা না আসতো, এরা সব উড়িষ্যা চলে যাবে ঠিক করেছিল। সিন্ডিকেট রাজ, তোলাবাজি, রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে হাত পাতত, গুন্ডা ট্যাক্স, পুলিশ টাকা নেয় তো আরেকবার ডান্ডা ট্যাক্স টাকা নেয়। কি অবস্থা করে রেখেছিলেন আপনারা। এই সরকার আসার জন্য বাংলা বাঙালি বেঁচে গেছে, আর ইনারাও ফিরে আসতে শুরু করেছেন। ভাজপা গভর্নমেন্ট আসবার আগে আমরা ভেবেছিলেন কি আমরা বাঙ্গাল থেকে পালিয়ে যাব, সোজা খুব ক্লিয়ারলি বলছি। এই জন্য আমরা উড়িষ্যাতে এমওইউ করেছি, মহারাষ্ট্রে করেছি, বিহারে করছিলাম। কিন্তু আমাদের এখানে ভাজপা আসবার পরে দে আর সো পজিটিভ অ্যাটিটিউড, আমরা এখানে ইনভেস্টমেন্টটা বাড়াচ্ছি। 15,000 কোটি টাকা তো আমরা করবোই, আর যদি টাইম পালে, যদি আমাদের কিছু ল্যান্ড ব্যাংক কিছু আর পেয়ে গেলে আমরা এখানে ইনভেস্টমেন্ট আর বাড়িয়ে যাব। কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার হাতে এখন অনেক সময় আছে, আপনি একবার এসে এই প্ল্যান্টের ভিতরটা দেখে যাবেন। উনি কথায় কথায় বিশেষ করে মারোয়াড়িদেরকে, হিন্দি স্পিকিং লোকেদেরকে বলেন, ये लोग तो बाहरी है, गुजरात बनने नहीं दूंगा, यूपी बनने नहीं दूंगा। আমি অভিভূত
মন্দির তো আছে, দুই বরেণ্য ব্যক্তিত্বের মূর্তি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আর নেতাজি সুভাষচন্দ্র বোস। আপনি একবার এসে দেখে যাবেন, আমাকে জানাবেন, আমি সরকারের হেলিকপ্টারটা দিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের সময়ও বিপুল শিল্প এসেছে, সমস্ত রকম শিল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় এসেছে, এবং এর আগেও যেটা আরেকটি গোষ্ঠীর ডানলপের কাছে না ডানকুনির কাছে যেটি হলো, সেটিও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ের তৈরি হয়ে যাওয়া। এখন হয়তো মানে অফিসিয়ালি শিলান্যাস বা পুজোটা এখন হচ্ছে। শনিবার ডানকুনিতে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে লাক্সকোজির গ্রুপের কারখানার নতুন ইউনিটে। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যের শিল্পায়ন নিয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন, এ রাজ্যে শিল্প স্থাপনের পথে বাধা হয়ে দাঁড়াবে না তোলাবাজি ও সিন্ডিকেট রাজ। এদিনও সেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার বিধানসভা চত্বরে চমক দিলেন মদন মিত্র। কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হঠাৎ হাজির হন ঋতব্রত তৃণমূলে যোগদানকারী কামারহাটির বিধায়ক। এ নিয়ে মদন মিত্রকে কটাক্ষ করতে ছাড়েননি কুণাল ঘোষ, পাল্টা জবাব দিয়েছেন মদন মিত্র। ভালো তো, আমাদের একজন লোক যদি ওদিকে থাকেন খবরাখবরও পাওয়া যাবে। আমার মনে হচ্ছে বোধহয় কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি। রাজ্য রাজনীতিতে এখন চমকের পর চমক। এবার তেমনই এক চমক দেখা গেল বিধানসভার সামনেও। বুধবার ঋতব্রত তৃণমূলের নাম লেখানো মদন মিত্রকে শুক্রবারই দেখা গেল কালীঘাট তৃণমূলের বিধায়কদের কর্মসূচিতে। দুপক্ষের কথোপকথনও উস্কে দিল জল্পনা। মদনদা শারীরিকভাবে ফিজিক্যালি হয়তো ওইদিকে গেছেন, কিন্তু মদনদাও বিশ্বাস করেন রেপিস্টকে। মদনদার মন অন্যদিকে পড়ে আছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদেরকে নোটিশ দিয়েছে। ফলে আমরা চাই মদনদা ভালো থাকুক, 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক। আমরা এটুকু জেনে রাখছি, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। আমি চাই শোভনদা আগামী 10 বছর বিরোধী আসনে বসুক। 10 বছর বিরোধী আসনে বসবো, সরকারি আসনে এটা কি বললি? ঠিক ঠিক ঠিক। আবার আসিব ফিরে। স্ত্রী এবং 2 ছেলেকে ইডি তলব করার পরেই বুধবার বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে পৌঁছে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী মদন মিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি এবং তার চারপাশে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না। আর এত নিয়ম কানুন, এত সবকিছু, এত কিছু মেনে চলা পোষাচ্ছিল না। অনুব্রত মণ্ডল যদি আন9 হন, মদনদা হচ্ছেন আমাদের রোনাল্ডিনো। কিন্তু এর 2 দিনের মধ্যেই ফের কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে কেন? জল্পনার আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছে দুপক্ষই। ইডির চিঠি গেছে বৌদিকে এবং ছেলেদের টার্গেট করে, ওনাকে ক্যাম্প বদল করতে হয়েছে। ভালো তো, আমাদের একজন লোক যদি ওদিকে থাকেন খবরাখবরও পাওয়া যাবে। এখন এই বিপদটা কাটিয়ে নিন, তারপরে মদনদা আবার মদনদার খেলা শুরু করে দেবে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এখন কুণাল ঠিক আমার সঙ্গে হারাতে চাইছেন না অন্য কিছু করতে চাইছেন বুঝতে পারিনি। তবে আমার মনে হচ্ছে বোধহয় কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি। কে কোন দিকে, কে কার পাশে, রহস্য থেকেই যাচ্ছে। আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বড়াইকে দেখানো পথেই কি হাঁটতে চলেছেন সদ্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসেবে পদত্যাগ করা কোয়েল মল্লিক? এবার কি কোয়েল মল্লিককে রাজ্যসভার টিকিট দেবে বিজেপি? এ নিয়ে ক্রমশ জল্পনা বাড়ছে সুকান্ত মজুমদারের মন্তব্যে। এরই মধ্যে সূত্রের খবর, ইস্তফা দিতে পারেন রাজ্যসভার তৃণমূলের আরও 2 সাংসদ। নিচের তলায় কেউ আসবে না, উপর তলায় আসতে পারে বলতে বলেছি আমি আগে, যেটা এখনো বলছি। ওপরতলার নেতাদের জন্য লক গেট খুলে দিয়েছে বিজেপি। 3 জন প্রাক্তন তৃণমূল সাংসদ ইস্তফা দিয়ে বিজেপির টিকিটে ফের রাজ্যসভায় প্রার্থী হয়েছেন। তার ঠিক পরেই বৃহস্পতিবার রাজ্যসভার তৃণমূল সাংসদ পদ থেকে ইস্তফা দেন কোয়েল মল্লিকও। তিনিও কি এবার সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশজিৎ বড়াইকের পথেই হাঁটবেন? তার কি বিজেপির টিকিটে রাজ্যসভায় যাওয়া কার্যত পাকা? কোয়েল মল্লিক আগে থেকেই প্ল্যান করেছিলেন যে তৃণমূলে তিনি থাকবেন না। আগামী দিনে তিনি ইস্তফা দিয়েছেন, আগামী দিনে তিনি আবার রাজ্যসভায় পৌঁছবেন, যেরকম বাকি 3 জন সাংসদের সাথে হয়েছে। বিজেপির শক্তি রাজ্যসভাতে আরো বাড়ছে।
জল্পনা আরও জোরালো হয়েছে পদত্যাগের ঠিক পরেই কোয়েল মল্লিকের সঙ্গে নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সাক্ষাৎ ঘিরে। এর আগে 8ই জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে থাকাকালীন নরেন্দ্র মোদী অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ কেন্দ্রীয় মন্ত্রী এই ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়েই বৈঠক করেছিলেন তৃণমূলের লোকসভার বিদ্রোহী সাংসদরা। সেই বৈঠকেই তারা এনডিএকে সমর্থনের সিদ্ধান্ত নেন। এবার তৃণমূল সাংসদ হিসেবে পদত্যাগের পর সেই ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করলেন কোয়েল মল্লিকও। তবে বিগত দিনে দেখেছি যারা আমাদের নেতাদের সাথে দেখা করেছেন তারা প্রত্যেকেই আবার বিজেপির টিকিটে আসতে চেয়েছেন, কারণ তাদের এখনো অনেকটা সময় বাকি। কোয়েল মল্লিকের তো মনে হয় প্রায় 5 বছর বাকি, 1 বছরও হয়নি মনে হয় এখনো। স্বাভাবিকভাবে উনি চাইবেন অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে এসে সেখান থেকে থাকার। তৃণমূল থেকে যাচ্ছেন, ইস্তফা দিচ্ছেন, ছবি দেখা যাচ্ছে বিজেপি নেতার সঙ্গে। এটা খুব রহস্যজনক ব্যাপার। কোয়েল ছেড়ে থাকেন তাহলে লকেট এতদিন ধরে বিজেপি করছেন, তিনি অভিনেত্রী আবার নেত্রীও বটে, তো তাহলে তো লকেটকে দেওয়া উচিত। তো বারবার তো তৃণমূল থেকেই যাবে আর নমিনেশন তারা পাবেন। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ইতিমধ্যে 13 থেকে 9 নেমে এসেছে। সূত্রের দাবি, রাজ্যসভায় তৃণমূল আরও দুর্বল হয়ে পড়তে পারে, কারণ কোয়েল মল্লিকের পর পদ ছাড়তে পারেন তৃণমূলের আরও 2 রাজ্যসভার সাংসদ। রাজনীতির বাইরে অন্য ক্ষেত্র থেকে এই দুজনকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল। এবার তাঁরাও পদ ছাড়তে পারেন বলে সূত্রের দাবি। কোয়েল মল্লিক চলে এলো কি কেন এলো কি জানে, বিষয়টা তো সেটাও একটা ব্যাপার। এরা কেনই বা আসে, কেনই বা হয়, এদের কেনই বা করে, সেটাও একটা বিষয়। কিন্তু সেগুলো যাই হোক, সেটা সব নিয়ে আমি কিছু বলতে চাই না। কোয়েল মল্লিকেরও কারণ একই, তার কারণ সেও বুঝতে পারছিল যে তার এবং তার পিতার বা তাদের পরিবারের একটা ইকমি কুকারের একটা সম্মান আছে, তো হ্যাঁ, ইন্দু মাধব মল্লিকের সেই সম্মানটা নষ্ট হচ্ছিল। শেষ অবধি তৃণমূলের পরিণতি কি হবে, কজনই বা থাকবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। অনির্বাণ বিশ্বাস ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। ঘুরপথে নয়, এবার সবটাই হবে সামনাসামনি। সূত্রের খবর, বিজেপিতে মিশে যাচ্ছে এনসিপিআই, অর্থাৎ তৃণমূলের বিদ্রোহী সাংসদ যারা সদ্য এনসিপিআই এর সদস্য হয়েছিলেন তারাই এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন। সূত্রের খবর, 20 বা 21 জুলাই দেখা যেতে পারে নতুন সমীকরণ। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশজিৎ বড়াই। রাজ্যসভার পদত্যাগে এই 3 তৃণমূল সাংসদ সরাসরি বিজেপিতেই যোগ দিয়েছেন। তারপর তাদের পদত্যাগে খালি হওয়া আসনে তাদেরই পাঠিয়েছে বিজেপি। এবার লোকসভায় তৃণমূলের বিজয়ী সাংসদরাও কি সেই পথেই হাঁটতে চলেছেন? আর ঘুরপথের সমর্থন নয়, এবার সবটাই খুল্লাম খুল্লা। সূত্রের খবর, বিজেপিতে মিশে যেতে চলেছে তৃণমূলের বিজয়ী সাংসদদের এনসিপিআই। 21 জুলাইয়ের আগে পরে 20 কিংবা 22 জুলাই এই প্রক্রিয়া হতে পারে সূত্রের খবর। এ রাজ্যে তৃণমূল ক্ষমতা থেকে চলে যাবার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন লোকসভার 20 জন তৃণমূল সাংসদ। দিল্লিতে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর এনসিপিআই নামে একটি দলে মিশে যান তারা। বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থনের ঘোষণাও করেন। সূত্রের খবর, এবার আর শুধু এনডিএকে সমর্থন নয়, সরাসরি বিজেপিতে মিশে যেতে পারেন তারা। যারা 24 সালে লোকসভায় গেছেন, মানুষ ভোট দিয়েছে বিজেপি বিরোধী ভোট, দিল্লি গিয়ে বলছেন আমরা বিজেপির এখন বন্ধু হতে চাই, তাদের তো 5 বছরের জন্য মানুষ জিতিয়েছিলেন। তাহলে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা হচ্ছে না, শুধু তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা হচ্ছে না, এই এমপিদের এক একজন ভোটার যে ভোট দিয়েছেন প্রত্যেকের সঙ্গে বিশ্বাসঘাতকতা হচ্ছে। এর আগেই 2/3 আসন না থাকায় মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে ব্যর্থ হয়েছিল মোদী সরকার। আগামী দিনে এই বিলের পাশাপাশি এক দেশ এক ভোটের মতো বিল পাশ করানো মোদী সরকারের টার্গেট। আর সেজন্য চাই 2/3 সংখ্যাগরিষ্ঠতা। 543 আসনের লোকসভায় 2/3 আসন মানে 362। বর্তমানে এনডিএর সাংসদ সংখ্যা 292। তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদদের এনসিপিআই বিজেপিতে মিশলে সংখ্যাটা বেড়ে হবে 312। এর মধ্যে তামিলনাড়ুতে সরকার গঠনের ক্ষেত্রে কংগ্রেস থালাপতি বিজয়ের টিভিকে সমর্থন করায় ইন্ডিয়া জোটের থেকে দূরত্ব বাড়িয়েছে স্ট্যালিনের ডিএমকে। মারাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ারের এনসিপি ও এনডিএতে সামিল হতে পারে বলে জল্পনা চলছে। সেক্ষেত্রে 2/3 আরও কাছাকাছি পৌঁছে যাবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। অন্যদিকে রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যা 163। বর্তমানে রাজ্যসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সাংসদ সংখ্যা 148। ফলে সেখানেও 2/3 অনেকটা কাছাকাছি পৌঁছে গেছে বিজেপি। আগামী দিনে কি দল ভাঙিয়েই এই লক্ষ্যে পৌঁছতে চাইছে তারা? সেটা কি সম্ভব হবে? তাই দেখার।
বিজেন্দ্র সিংহ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।